আজকে হচ্ছে আমরা যে টপিকটা পড়বো, আমাদের আর দুইটা টপিক বাকি। একটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন এবং আরেকটা হচ্ছে লেদার মেশিনারিজ। এবং আজকে স্ট্যান্ডার্ডাইজেশন এই চ্যাপ্টারটা আশা করি হচ্ছে শেষ হয়ে যাবে, খুব ছোট একটা টপিক। বাট স্ট্যান্ডার্ডাইজেশন বলার শুরুতে কিছু জিনিসপত্র আসলে বলে নিই যে যখন হচ্ছে ছোটবেলায় হচ্ছে আমি চিপস বা চানাচুর খাইতাম অথবা হচ্ছে মাথায় তেল মাখতাম, তখন দেখতাম কি যে প্যাকেটের পিছনে বা কোনো একটা কোনায় এরকম একটা লোগো থাকতো। মোটামুটি সব কয়টা প্যাকেটের পিছনেই হচ্ছে এরকম একটা লোগো থাকতো, এবং এটা দেখে হচ্ছে আমার মনে হতো যে এই লোগোটা আসলে কেন, কি মানে। পরবর্তীতে হচ্ছে আমি জানতে পারলাম যে এটা আসলে একটা স্ট্যান্ডার্ডাইজড, মানে একটা সংস্থা থেকে মানে অ্যাপ্রুভড একটা পণ্য, এই কারণে হচ্ছে এই লোগোটা হচ্ছে এখানে হচ্ছে ইউজ করা হয়। এবং এই লোগোটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে একটা স্ট্যান্ডার্ডাইজ সংস্থা, যেটা হচ্ছে বাংলাদেশের যাবতীয় পণ্য এগুলো হচ্ছে ঠিকঠাক বা স্ট্যান্ডার্ড মতো আছে কিনা সেটা হচ্ছে ইনশিওর করে। এবং যে সমস্ত পণ্যের গায়ে এটা লেখা থাকে তার মানে হচ্ছে ওই সমস্ত পণ্যগুলো এই স্ট্যান্ডার্ডটা হচ্ছে ফলো করে। এটা হচ্ছে বিএসটিআই। এবং এটা দেখার পরে আমি মোটামুটি হচ্ছে মানে যে ওই সমস্ত চিপস বা ওগুলাই হচ্ছে খাইতাম যেগুলোর গায়ে হচ্ছে এরকম লোগো হচ্ছে লেখা বা লোগো হচ্ছে থাকে। বাট অনেক অনেক কোম্পানি আছে যারা ইচ্ছা মতো হচ্ছে এইসব লোগো ইউজ করে, বাট এটা করা উচিত না। এই সম্পর্কে হচ্ছে আমরা পরে জানবো। বাট কথা হচ্ছে যে ছোটবেলা থেকে হচ্ছে এরকম এই লোগোটা দেখে হচ্ছে আমার স্ট্যান্ডার্ডাইজেশন সম্পর্কে হচ্ছে একটা ধারণা হয়েছিল। তার মানে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন জিনিসটা হচ্ছে আমরা এইভাবে হচ্ছে বলতে পারি যে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের ক্ষেত্রে কি করি যে কতগুলো হচ্ছে কন্ডিশন অ্যাপ্লাই করি, যে যার কারণে আমরা টু ইনশিওর দ্যাট আ গিভেন রেঞ্জ অফ রিকোয়ারমেন্ট ক্যান নর্মালি বি মেড উইথ এ মিনিমাম অফ ভ্যারাইটি অ্যান্ড ইন রিপ্রোডিউসেবল অ্যান্ড ইকোনমিক ম্যানার। মানে অনেক কঠিন ইংলিশ ভাবে হচ্ছে লিখছে, সহজভাবে হচ্ছে যে আমরা যে পণ্যই হচ্ছে ইউজ করি না কেন ওই সমস্ত পণ্যগুলো একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করে তারপরে হচ্ছে তৈরি করা হয়। এখন ওই স্ট্যান্ডার্ডটা যদি ঠিকঠাক মতো মেনটেন না করা হয় তাহলে পণ্যের কোয়ালিটিটা হচ্ছে ভালো হবে না। এখন এই স্ট্যান্ডার্ড তৈরি করার টোটাল যে প্রক্রিয়াটা, মানে একটা পণ্যর কি কি রিকোয়ারমেন্ট ফিল আপ করবে, ফুলফিল করবে, এগুলাকেই বলা হয়, এই যে টোটাল যে প্রসেসটা, এই টোটাল প্রসেসটাকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন। কাজে পরবর্তী পয়েন্ট দিয়ে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে দ্য ডিগ্রি টু উইচ ওয়ার্ক রুলস পলিসিস অ্যান্ড অপারেটিং প্রসিডিউরস আর ফর্মালাইজড অ্যান্ড ফলোড। এটা হচ্ছে নর্মাল ফর্মাল কথায় যেটা বললাম, বা আসল বাংলা কথায় যে আমরা হচ্ছে কোনো একটা পণ্যকে যদি একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে চাই তাহলে আমাদের কতগুলো পলিসি এবং কতগুলো রুল ফলো করতে হয়, এগুলোকে বলা হয় হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়া। এখন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়াটা যে করলাম এটার হচ্ছে বেনিফিটটা কি। প্রথমটা হচ্ছে যে ইউনিফর্ম টার্মিনোলজি ইজ ক্রিয়েটেড। এখন ধরা যাক যে এক একটা জায়গার জন্য, যেমন আমরা হচ্ছে 9, 10 বা 11, 12 পড়ছিলাম যে আমাদের মাস বা দৈর্ঘ্য বা সময় প্রত্যেকটারই হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ফর্ম থাকে, সেকেন্ড, কেজি বা মিটার, এগুলো হচ্ছে থাকে। এখন এগুলো যদি হচ্ছে না থাকতো তাহলে দেখা যেত যে বিভিন্ন দেশ বিভিন্ন রকম ভাবে হচ্ছে তাদের যে সমস্ত তাদের যে হচ্ছে ভর বা দৈর্ঘ্য ইত্যাদি হচ্ছে তারা হচ্ছে ইউজ করতো। এবং তখন দেখা যেত যে এক দেশ থেকে আরেক দেশে যদি হচ্ছে প্রোডাক্ট যাইতো তাহলে হচ্ছে আমাদের আসলে কনভারসেশনে হচ্ছে অনেক সমস্যা হতো। এই কারণে হচ্ছে আমাদের একটা ইউনিফর্ম টার্মিনোলজি স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে হচ্ছে তৈরি হয়। এবং হচ্ছে সাইজেস এন্ড ডাইমেনশনস আর কোঅর্ডিনেটেড এন্ড অ্যাডাপ্টেড হয়, মানে হচ্ছে আমাদের সাইজ আর ডাইমেনশন এগুলো সবকিছুই হচ্ছে আমরা একটা আরেকটার সাথে কোঅর্ডিনেট করতে পারি এবং আমাদের সুবিধা মতো ভাবে জিনিসগুলো হচ্ছে অ্যাডাপ্ট করতে পারি। এবং ভ্যারাইটি ইজ রিডিউসড হয়, তার মানে হয় যে বাংলাদেশে ধরো মাছের একরকম একক থাকলো, আমেরিকাতে মাছের একরকম একক থাকলো। এখন বিভিন্ন রকম একক যদি থাকে তাহলে হচ্ছে বিভিন্ন রকম সমস্যা তৈরি হবে এবং বিভিন্ন রকম ভ্যারাইটি তৈরি হবে। এই ভ্যারাইটি গুলো যেন না তৈরি হয় এর জন্য হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে অনেক উপকারী। তারপরে হচ্ছে ফাংশনাল রিকোয়ারমেন্ট এন্ড ক্যারেক্টারিস্টিক্স আর স্পেসিফাইড। এটা তো সবাই আমরা বুঝি যে আমাদের হচ্ছে কোন একটা প্রোডাক্টের যে রিকোয়ারমেন্ট গুলো এবং ক্যারেক্টারিজ গুলো এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ার মাধ্যমেই আমরা জিনিসটাকে স্পেসিফাইড করতে পারি। আনএমবিজিয়াস টেস্টিং মেথড আর এস্টাবলিশড, এটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা ব্যাপার যে যে কোনো কিছু আসলে টেস্ট করার জন্য একরকম হচ্ছে মেথড থাকে। বাংলাদেশে যখন হচ্ছে প্রথম টেসলা তাদের গাড়িটা হচ্ছে আনলো তখন আনার পরে তাদের টেসলার যে মালিক সে হচ্ছে
বুয়েটকে হচ্ছে মানে বলছিল যে এই জিনিসটা, এই টেসলাটার হর্স পাওয়ার কেমনে বের করা যায়, কারণ হচ্ছে ট্যাক্সের ব্যাপার আছে বাংলাদেশে, হচ্ছে ট্যাক্সের হিসাবটা হয় হচ্ছে হর্স পাওয়ারের উপর ভিত্তি করে গাড়ির। কিন্তু ওইটা নিয়ে হচ্ছে বুয়েটের যারা স্যাররা ছিলেন তারা হচ্ছে অনেক ঝামেলায় পড়ছিলেন, কারণ টেসলার তো আসলে ওইভাবে হর্স পাওয়ার বা হর্স পাওয়ার বলতে ইঞ্জিনের যে কর্মদক্ষতা ওইটা আসলে নর্মাল ওয়েতে জিনিসটা ডিটারমাইন করা যায় না, এটা ইলেকট্রিক কার। এই কারণে হচ্ছে জিনিসটা অনেক তারা হচ্ছে ঝামেলায় পড়ছিল। কাজে যদি, কারণ হচ্ছে কি টেসলা গাড়িটা তো একদম ইলেকট্রিক কার, এইটা তো হচ্ছে মানে আগে কখনো হচ্ছে ছিল না, এই কারণে হচ্ছে তাদের টেস্টিং মেথডটা স্পেসিফাইড করতে পারে নাই। বাট এইটাই হচ্ছে বলা হয়েছে যে আনএমবিবিএস টেস্টিং মেথড, যেহেতু আগের গাড়িগুলোতে একটা নির্দিষ্ট টেস্টিং মেথড ফলো করা হয়েছিল, কাজে আগের গাড়িগুলো হচ্ছে এই টেস্টিং মেথডের ভিতর থেকে পাস হবে, বা টেসলা গাড়িটা হচ্ছে পাস হবে না, এর জন্য হচ্ছে আলাদা একটা টেস্টিং মেথড হচ্ছে লাগবে। কাজে স্ট্যান্ডার্ডাইজেশনের হচ্ছে এইরকম হচ্ছে সুবিধাগুলো হচ্ছে আছে। এখন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের যে আমাদের যে বেনিফিটটা, স্ট্যান্ডার্ডাইজেশনের বেনিফিটটাকে আমরা ব্রডলি তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভ্যারাইটি রিডাকশন, দ্বিতীয়টা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি, এবং তৃতীয়টা হচ্ছে হ্যালো। আচ্ছা, আমার কথা কি শোনা যেতেছে? কেউ একজন একটু রেসপন্স করো তো। জি স্যার, শোনা যায়। আচ্ছা, আমি মাঝখান নেটটা ডিসকানেক্ট হয়ে গেছিল তো এর জন্য। ওকে। আচ্ছা, তাহলে হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের যে সুবিধাটা সেটা একটা হচ্ছে ভ্যারাইটি রিডাকশন। আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের মাধ্যমে হচ্ছে ভ্যারাইটি রিডাকশন হচ্ছে করা হচ্ছে পসিবল। মানে হচ্ছে যে আমাদের যদি আমরা ভ্যারাইটি রিডাকশন বলতেছে আর ওয়েল নোন অ্যান্ড ক্যান মোস্টলি বি অ্যাসেসড ইন টার্মস অফ হার্ড ক্যাশ। মানে আমি যদি ভ্যারাইটি রিডাকশনের কথা বলি, ধরা যাক আমরা নর্মাল আমাদের বাসা বাড়িতে যে বাল্ব ইউজ করা হয় সেইটার কথা যদি হচ্ছে আমি চিন্তা করি, যে একটা বাল্বের কিন্তু একটা নির্দিষ্ট শেপ বা হচ্ছে সাইজ হচ্ছে থাকে। এখন যদি এই মানে বিভিন্ন দেশে যদি বিভিন্ন রকম শেপ বা সাইজ যদি ইউজ করতো, অথবা বিভিন্ন বাসা বাড়িতেও যদি বিভিন্ন রকম সাইজ ইউজ করতো, তাহলে কিন্তু অনেকগুলো ভ্যারাইটি লাগতো, প্রত্যেক বাসার জন্য আলাদা আলাদা। কিন্তু প্রত্যেকটা বাল্বের হচ্ছে একটা স্ট্যান্ডার্ড হচ্ছে সাইজ থাকে, এই কারণে যে কোনো হোল্ডারে জিনিসটা হচ্ছে ফিট করা যায়। এবং এরকম জাস্ট একটা নর্মাল উদাহরণ বললাম, এরকম আরো অনেক সুবিধা আছে যে এইভাবে কিন্তু আসলে ভ্যারাইটিটা হচ্ছে রিডাকশন করা যায়। কারণ প্রত্যেকটা জায়গায় যদি নিজের নিজের স্ট্যান্ডার্ডে না চলে, সবাই যদি একটা ইউনিক স্ট্যান্ডার্ডে চলে, তাহলে কিন্তু প্রোডাক্টের শেপ গুলো হচ্ছে ইউনিক হয় এবং বিভিন্ন রকম ভ্যারাইটিসের আসলে প্রয়োজন পড়ে না। এটাই হচ্ছে আমাদের ভ্যারাইটিস রিডাকশন, যে আমরা যদি স্ট্যান্ডার্ডাইজেশন ইউজ করি তাহলে হচ্ছে আমাদের এডিশনাল কস্ট রিডাকশন হওয়া হচ্ছে পসিবল, এবং অ্যাসোসিয়েটেড পার্টস আর অপারেশন এগুলোও কিন্তু আসলে আমাদের রিডাকশন করা হচ্ছে পসিবল, যদি সবকিছুর জন্য একটা কমন স্ট্যান্ডার্ড হচ্ছে থাকে। সেকেন্ড যে পোর্শনটা সেটা হচ্ছে ইন্টারচেঞ্জেবিলিটি। এটা হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের খুবই গুরুত্বপূর্ণ একটা যে টপিক আর কি। এটাকে হচ্ছে আমরা এইভাবে বলতে পারি যে আমাদের দেখা যায় যে আমাদের বাসা বাড়িতে যে লাইটের হোল্ডার দেখি, তার উদাহরণটাই যদি দেই, যে আমি কোনো একটা কোম্পানির হচ্ছে হোল্ডার কিনে আনলাম, কিন্তু ওই হোল্ডারে আমি অন্য কোনো একটা কোম্পানির বাল্ব ফিট করতে পারলাম। এখন দেখা যায় যদি আমি যদি অন্য আরেকটা কোম্পানির
যদি আর একটা হোল্ডার কিনে আনি তাহলেও হচ্ছে দেখা যাবে যে আমি 12টা এখানে হচ্ছে ফিট করতে পারবো। তার মানে কি যে এই যে পার্টগুলা, এই পার্টগুলা হচ্ছে ইন্টারচেঞ্জেবল, এগুলো একটা ক্লোজ টলারেন্সে হচ্ছে বানানো হয় এবং এইটার কারণে জিনিসটা হচ্ছে কি হয়, জিনিসটা হচ্ছে একটার পরিবর্তে আর একটা হচ্ছে ইউজ করা যায় এবং এই জিনিসটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট। কারণ বড় বড় ম্যানুফ্যাকচারিং কোম্পানিগুলোতে যদি পার্টসগুলো যদি স্ট্যান্ডার্ড ওয়াইজ যদি না থাকে তাহলে কিন্তু জিনিসটা ইন্টারচেঞ্জ করা হচ্ছে পসিবল না, এবং জিনিসটা যদি ইন্টারচেঞ্জ করা পসিবল না হয় তাহলে কিন্তু ম্যানুফ্যাকচারিং কস্ট অনেক বাইরে যাবে, কারণ প্রত্যেকবারই হচ্ছে নতুন নতুন প্রোডাক্ট হচ্ছে উৎপাদন করা লাগবে। এই জন্য হচ্ছে যদি আমরা ইন্টারচেঞ্জটা যদি করতে পারি হচ্ছে তাহলে হচ্ছে আমাদের হায়ার প্রোডাক্টিবিলিটি অ্যান্ড লোয়ার ম্যানুফ্যাকচারিং কস্ট করা হচ্ছে পসিবল হবে এবং ইনক্রিজ কম্পিটিশনের জন্য হচ্ছে আমাদের এই ইন্টারচেঞ্জেবিলিটিটা হচ্ছে অনেক উপকারী, কারণ প্রত্যেকটা কোম্পানি তো কম্পিট করতে চায় একটার একটার সাথে। যদি এই কম্পিটিশনের ক্ষেত্রে একটা নির্দিষ্ট স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় তাহলে ইউজারদের জন্য জিনিসটা হচ্ছে সুবিধার হয়। আর লাস্ট যে সুবিধাটা স্ট্যান্ডার্ডাইজেশনের সেটা হচ্ছে অ্যাভাইলেবিলিটি, মানে হচ্ছে যে আমাদের ধরা যাক আমরা এমন একটা প্রোডাক্টের হচ্ছে ডিজাইন করলাম যে প্রোডাক্টটা জাস্ট কোনো একটা নির্দিষ্ট রিজিয়নে পাওয়া যায়, বাইরে কোথাও হচ্ছে পাওয়া যায় না। তখন হচ্ছে সমস্যাটা কি হবে, বাইরে যদি ওই প্রোডাক্টটা পাইতে চাই তখন হয়তো বা আমাদের অনেক ট্রান্সপোর্টেশন কস্ট মানে খরচ করে তারপর হচ্ছে জিনিসটা হচ্ছে আনার প্রয়োজন হবে। কিন্তু ওই রিজিয়নে যদি সেম স্ট্যান্ডার্ড মেনটেন করা হয় তাহলে কিন্তু সেম ভাবে প্রোডাক্টটা আমাদের প্রডিউস করা হচ্ছে পসিবল হবে। এই কারণে স্ট্যান্ডার্ডাইজেশনের আরেকটা সুবিধাটা হচ্ছে যে আমাদের যা কিছু প্রোডাক্ট থাক না কেন সেই প্রোডাক্টগুলো অলওয়েজ হচ্ছে অ্যাভেলেবল থাকে, যে ইজি অ্যাভেলেবিলিটি ইমপ্লাইজ দ্যাট অ্যান adequate number of varieties are always in stock. This means shorter lead time and less capital tied up on the user side. তার মানে হচ্ছে ইউজার যারা আছে তাদেরকে আসলে হচ্ছে কম ক্যাপিটাল খরচ করতে হয় এবং তাদের টাইমটা হচ্ছে অনেকটা বাইচে যায়। এটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের টোটাল 3টা সুবিধা, যে মানে ব্রডলি যদি আমরা ভাগ করি, একটা হচ্ছে ভ্যারাইটি যেটা সেটা রিডাকশন হবে, আমরা সহজেই ইন্টারচেঞ্জেবিলিটি করতে পারবো এবং আমাদের প্রোডাক্টটা সহজে অ্যাভেলেবল হবে। এখন হচ্ছে স্ট্যান্ডার্ডাইজেশনের প্রিপারেশন আমরা কিভাবে করতে পারি। শুরুতেই হচ্ছে আমাদের একটা প্রপোজাল দিতে হবে, যে ধরা যাক আমরা কোনো একটা চিপস কোম্পানি, আমাদের মনে হয়েছে যে এই চিপসটার একটা স্ট্যান্ডার্ড ঠিক করা প্রয়োজন। আমরা শুরুতেই হচ্ছে প্রপোজাল দিব যে আমরা আমাদের এই চিপসের পুষ্টিমানের একটা স্ট্যান্ডার্ড ঠিক করা প্রয়োজন। আমরা হচ্ছে প্রপোজাল দিব এবং পরবর্তীতে প্রপোজাল দেওয়ার পরে আমরা স্ট্যান্ডার্ডাইজেশনের যাবতীয় যে প্রিপারেশনগুলো চিপসটাকে টেস্ট করার জন্য সেইগুলো হচ্ছে প্রিপেয়ার করব। এবং ইস্টাবলিশিং কমিটি, এখন চিপসটা কারা টেস্ট করবে, চিপসটা অবশ্যই টেস্ট করবে যারা হচ্ছে ফুড অ্যান্ড নিউট্রিশন এক্সপার্ট, যারা তারা কাজী হচ্ছে এরকম একটা আমাদের এক্সপার্ট কমিটি হচ্ছে আমাদের তৈরি করতে হবে এবং আমাদের একটা স্ট্যান্ডার্ড ডেভেলপ করতে হবে। ওইখানে কমিটিতে যারা আছে তারা একটা স্ট্যান্ডার্ড ঠিক করবে যে এই চিপসে এই পুষ্টিমান থাকা উচিত, এইভাবে হচ্ছে একটা স্ট্যান্ডার্ড ঠিক করবে। এরপরে হচ্ছে ইমপ্লিমেন্টেশন বাইরে হচ্ছে ইউজার, পরবর্তীতে ইউজার যারা আছে তারা হচ্ছে এই জিনিসটা ইউজ করবে এবং জিনিসটা হচ্ছে টেস্ট করবে যে তাদের জন্য আসলে এই জিনিসটা উপকারী হয়েছে কিনা, এবং এটাই হচ্ছে ইভালুয়েশন, যে তাদের জন্য উপকারিতা বা অপকারিতা হয়েছে কিনা এই টোটাল জিনিসটা হচ্ছে ইভালুয়েট করতে হবে। এবং যদি দেখা যায় যে না তাদের আসলে উপকার হয়েছে এবং কোনো রকম সমস্যা নাই তাহলেই হচ্ছে জিনিসটা হচ্ছে অ্যাপ্রুভাল হচ্ছে পাবে। এই যে টোটাল যে প্রসেসটা এটাই হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ডাইজেশনের টোটাল যে প্রসেসটা, মানে হচ্ছে শুরুতে আমরা প্রপোজাল, তারপরে প্রিপারেশন দিব, একটা কমিটি ফর্ম করব, একটা স্ট্যান্ডার্ড ঠিক করব, ইউজারের জন্য হচ্ছে জিনিসটা হচ্ছে অ্যাভেলেবল করব, ইভালুয়েট করব এবং শেষে আমরা জিনিসটা অ্যাপ্রুভ করব। ওকে, প্রোডাক্ট সিম্পলিফিকেশন অ্যান্ড ডাইভার্সিফিকেশন। প্রোডাক্ট সিম্পলিফিকেশন যদি আমি হচ্ছে বলি যে একটা প্রোডাক্টের যে এক্সিস্টিং ফিচারগুলো আছে ওগুলাকে হচ্ছে কমাই আনা বা কোনো কোনো ফিচার হচ্ছে বাদ দেওয়া, এটাকে বলা হয় হচ্ছে প্রোডাক্ট সিম্পলিফিকেশন। যেমন ধরা যাক যে কোনো একটা মোবাইল কোম্পানির অনেকগুলো হচ্ছে মানে ফিচার আছে, ধরা যাক কোনো একটা মোবাইলের অনেকগুলো হচ্ছে ফিচার আছে, এখন দেখা যায় যে সবগুলো ফিচার হয়তো বা ওরকম আসলে দরকার পড়ে না। যেমন আমি যদি বলি যে গ্রামীণ ফোনের ক্ষেত্রে যদি একটা উদাহরণ দেয়, যে গ্রামীণ ফোন আগে হচ্ছে ফ্রি ফেসবুক হচ্ছে চালু রাখতো, বাট এখন হচ্ছে ফ্রি ফেসবুক তারা হচ্ছে জিনিসটা হচ্ছে চালু রাখে না, কারণ তারা হয়তো বা দেখছে অথবা বাংলাদেশের কমিটি থেকে নির্দেশ আসছে যে জিনিসটা যেন হচ্ছে না চালানো হচ্ছে হয়, অথবা তারা ইভালুয়েট করে দেখছে যে জিনিসটা তাদের জন্য অনেকটা হচ্ছে লস প্রজেক্ট, এইটা হয়তো বা তারা ওইভাবে চালাইতে পারতেছে না, এই কারণে তারা কি করবে এই ফিচারটা হচ্ছে বাদ দিয়ে দিবে। অথবা এইভাবে হতে পারে যে কোনো একটা মানে আমরা হচ্ছে বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম ছুরি ইউজ করি, প্রত্যেকটা ছুরি হচ্ছে আলাদা আলাদা ভাবে ইউজ না করে জাস্ট একটা প্রোডাক্টের ভিতরে যদি আমি 6টা ছুরি ইনক্লুড করতে পারি, 6টা ছুরি ইনক্লুড করে যদি আমি একটা
ছুরি বানাইতে পারি, তাহলে জিনিসটা হবে হচ্ছে প্রোডাক্ট সিম্পলিফিকেশন। মানে হচ্ছে যে প্রোডাক্টটা ইউজটাকে আমি একটা জায়গায় বা সিম্পল ওয়েতে জিনিসটা হচ্ছে আনলাম। কাজে এটাই বলা হচ্ছে যে ইট মিনস সিম্পলিফাইং দ্য লাইন, কনসোলিডেটিং মেনি প্রোডাক্টস ইনটু লিনিয়ার গ্রুপ অফ প্রোডাক্ট। এইটা হচ্ছে সবসময় আমরা কাস্টমারের যে নিডটা সেটা ইভালুয়েট করে তারপরে হচ্ছে আমরা ফিক্সড করব, কারণ কাস্টমারের নিড কখনোই হচ্ছে ফিক্স থাকবে না, সময়ের সাথে সাথে হচ্ছে চেঞ্জ হবে। ওই নিডের উপর বেস করে আমরা প্রোডাক্টটা হচ্ছে সিম্পলিফাই করতে পারি। এখন একটাতে গেল প্রোডাক্ট সিম্পলিফিকেশন, সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে ডাইভার্সিফিকেশন। এখন ধরা যাক দেখা গেল যে আমাদের যে প্রোডাক্টটা আছে ওইটা হয়তো অনেকগুলা ফিচার একসাথে করে দিচ্ছি, বাট প্রত্যেকটা ফিচার যদি আলাদা করি অথবা যদি আমি যদি প্রোডাক্টে আরো নতুন নতুন ফিচার যদি অ্যাড করি তাহলে হচ্ছে আমাদের হয়তোবা কাস্টমারের নিডটা হচ্ছে ফিল আপ হবে। যেমন আমি যদি নোকিয়ার কথা যদি হচ্ছে বলি, নোকিয়া মানে যে সিম্বিয়ান ফোনটা যে নিয়ে আসছিল ওইটা আসলে কাস্টমারদের খুব একটা পছন্দ হয় না, কারণ ওইটার চাইতে আরো ভালো ভালো যে সিস্টেম যেমন অ্যান্ড্রয়েড সিস্টেম বা আইফোনের যে সিস্টেম ওইটা হচ্ছে কাস্টমাররা হচ্ছে পেয়ে গেছিল, এবং এই কারণে কাস্টমারটা কিন্তু নোকিয়া থেকে হচ্ছে সরে আসছিল। তখন হচ্ছে নোকিয়ার কিন্তু অন্য পদ্ধতি হচ্ছে অবলম্বন করা লাগছে, নতুন নতুন কাস্টমারদের নিড অনুযায়ী নতুন নতুন ডাইভার্সিফাই হচ্ছে করার প্রয়োজন পড়ছে। তার মানে ডাইভার্সিফিকেশন এইটাই বোঝায় যে আমরা একটা লাইনকে হচ্ছে এক্সপ্যান্ড করব, মিনিং মোর প্রোডাক্টস উইথ ডিফারেন্ট ফিচার্স অর অ্যাপ্লিকেশন কভারিং আ ব্রডার মার্কেট অর অ্যাডিং আ ভ্যারাইটি অফ প্রোডাক্ট উইথ ডিফারেন্ট ইউজেস। এখন আমরা প্রোডাক্ট সিম্পলিফাই করি অথবা ডাইভার্সিফাই করি, দুইটাই আসলে নির্ভর করে যে মার্কেট ফিডব্যাকের উপর। আমাদের কাস্টমার যা চায় তার উপর ভিত্তি করে হচ্ছে আমাদের প্রোডাক্টটা হয় সিম্পলিফাই করতে হবে অথবা ডাইভার্সিফাই করতে হবে। এখন আমাদের হচ্ছে বিভিন্ন রকম স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে, তোমরা হচ্ছে টিভিতে হচ্ছে প্রায় হচ্ছে মানে বিভিন্ন জায়গায় হচ্ছে অনেক রকম অ্যাড দেখায় যে আইএসও সার্টিফাইড, বিএসটিআই সার্টিফাইড বা বুয়েট সার্টিফাইড। এগুলা কি? এগুলা হচ্ছে এক একটা স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন। আইএসও হচ্ছে ইন্টারন্যাশনাল একটা অর্গানাইজেশন, তার মানে হচ্ছে তুমি ইন্টারন্যাশনালি কোনো একটা প্রোডাক্ট যদি হচ্ছে কিনো তখন হচ্ছে বিএসটিআই বা বাংলাদেশের যে স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট ওইটার শরণাপন্ন হলে আসলে হবে না, তোমার দেখতে হবে জিনিসটা আইএসও বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন অফ স্ট্যান্ডার্ড দেওয়া হচ্ছে অ্যাপ্রুভ কিনা। এখানে আইএসওর অনেক কথাবার্তা বলা আছে, এগুলোতে আমি যাইতেছি না কারণ সিম্পল কথাবার্তা, এগুলো তোমরা হচ্ছে বুঝবা। ওকে, আর পরবর্তীতে যেটা আছে সেটা হচ্ছে যে বাংলাদেশ স্ট্যান্ডার্ড আর টেস্টিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বিএসটিআই। আমি ক্লাসের শুরুতেও বলছিলাম যে বিভিন্ন চিপস বা নারকেল তেল বা সাবানের প্যাকেটের গায়ে হচ্ছে এটার হচ্ছে লোগো হচ্ছে থাকে। এইটার লোগো কোনো একটা প্যাকেটে থাকার অর্থ হচ্ছে যে ওই পণ্যটা বিএসটিআই এর যাবতীয় যত স্ট্যান্ডার্ড রুল তা হচ্ছে ফলো করে। এখন ধরো যাক তুমি কোনো একটা প্রোডাক্ট বানাইলা এবং তুমি নিজেই হচ্ছে ওইটার গায়ে বিএসটিআই এর একটা লোগো লাগাই দিলা, তাহলে কিন্তু আসলে হবে না, কারণ তোমার এই প্রোডাক্টটা আসলে বিএসটিআই এর লোকদের দ্বারা হচ্ছে টেস্টিং হইতে হবে, অনুমোদিত হইতে হবে, তারপরেই তুমি লোগোটা ইউজ করার অনুমতি পাবা। এখন তুমি যদি কোনো রকম অনুমতি বাদে জিনিসটা ইউজ করো তাহলে কিন্তু জিনিসটা ইলিগাল হবে এবং মানে ল ভায়োলেশন হবে এবং তোমাকে এর জন্য হচ্ছে সু করা হইতে পারে। এখন প্যাটেন্ট নিয়ে যদি আমরা একটু আলোচনা করি, যে আমরা ক্যালকুলাসের যে আবিষ্কারক সেই হিসাবে আমাদের বইতে লেখা থাকে হচ্ছে লিবনিজ বা নিউটন, এদের দুইজনের নাম হচ্ছে একত্রে লেখা থাকে। এখন দেখা গেছে কি যে লিবনিজ দাবি করছেন যে সে হচ্ছে আগে ক্যালকুলাসটা হচ্ছে আবিষ্কার করছে এবং নিউটন আবিষ্কার করার সাথে সাথে এই জিনিসটা হচ্ছে প্রকাশ করে দিয়েছিলেন, কিন্তু লিবনিজ জিনিসটা প্রকাশ করে নাই। এখন এইটা নিয়ে হচ্ছে একটা কপিরাইটের বা স্বত্বাধিকারের একটা হচ্ছে ঝামেলা বাড়ছে যে কে এই জিনিসটা আসলে হচ্ছে আগে আবিষ্কার করছে। এই যে জিনিসটা বা স্বত্বাধিকার, কে এই জিনিসটার টোটাল যে সত্য সেটা ধারণ করে, এইটাই হচ্ছে আমরা প্যাটেন্ট দেয়া হচ্ছে বুঝি। আমরা যদি প্যাটেন্ট বলি তাহলে হচ্ছে যে ইট ইজ আ রিটেন ডকুমেন্ট দ্যাট ডিসক্রাইবস হোয়াট ইউর ইন্টেনশন ইজ অ্যান্ড মাস্ট বি অ্যাপ্রুভড বাই এ অথরাইজড অর্গানাইজেশন। মানে হচ্ছে তুমি ইচ্ছা মতো কোনো জিনিসের একটা প্যাটেন্ট দাবি করলে আসলে হবে না, তোমার হচ্ছে ওইটা সপক্ষে নির্দিষ্ট একটা প্রমাণ জোগাড় করতে হবে এবং একটা অথরিটি দিয়া, প্রত্যেকটা দেশেই হচ্ছে প্যাটেন্ট অফিস থাকে, ওই অথরিটি দিয়া জিনিসটা হচ্ছে অ্যাপ্রুভ হইতে হবে। তিন টাইপ অফ প্যাটেন্ট থাকে, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেকেন্ডটা হচ্ছে ন্যাশনাল, আর ফাইনালি হচ্ছে রিজিওনাল। আমাদের এটা নাম দেখে বুঝতে পারতেছো কখন হচ্ছে কি প্যাটেন্টটা হচ্ছে দরকার পড়ে। এখন যে কোনো আইডিয়া তুমি প্যাটেন্ট করতে চাইলেই আসলে হচ্ছে হবে না। যেমন ধরো যাক তুমি কোনো একটা নর্মালি একটা ব্যাগ বানাইলা, ব্যাগ বানাইয়া বললা যে আমি এটার প্যাটেন্ট নিতে চাই, তাহলে কিন্তু হবে না, কারণ বাংলাদেশে হচ্ছে হাজার হাজার একই রকমের হচ্ছে ব্যাগ আছে। এটার আসলে প্যাটেন্ট নিলে হবে না, কিছু কিছু হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল করা লাগবে। যেমন ফার্স্টে হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট সাবজেক্ট ম্যাটার হইতে হবে,
মানে জাস্ট হচ্ছে নর্মাল একটা বোগাস কোনো কিছু একটা নিয়ে তুমি যদি প্যাটেন্ট দাবি করো তাহলে জিনিসটা অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা নাই। সেকেন্ডে জিনিসটা অবশ্যই ইউজফুল হইতে হবে। 3 নাম্বার নোভেল বা নতুন হইতে হবে এবং নট অবভিয়াস, মানে যে জিনিসটা একদমই অবভিয়াস, যেটা বললাম যে জাস্ট একটা ব্যাগ বানিয়ে বললো যে আমি এই ব্যাগটা বানাইছি, আমি এর প্যাটেন্ট চাই, তাহলে কিন্তু জিনিসটা আসলে প্যাটেন্টেবল আইডিয়ার ভিতরে হচ্ছে পড়বে না। এবং ইনাপেলমেন্ট, জিনিসটা যেন হচ্ছে তুমি আসলে ইমপ্লিমেন্ট করতে পারো, এই জিনিসটাও কিন্তু আসলে খেয়াল রাখা লাগবে। এই টোটাল রিকোয়ারমেন্ট গুলো যদি ফুলফিল না করো তাহলে কিন্তু আসলে ওই যে অথরাইজ অর্গানাইজেশন তাদের কাছ থেকে জিনিসটা তুমি হচ্ছে অ্যাপ্রুভাল পাবা না। এখন তুমি কিভাবে হচ্ছে প্যাটেন্টের জন্য হচ্ছে অ্যাপ্লাই করতে পারো? তুমি ফার্স্টে যে কাজটা করবা সেটা হচ্ছে যে অ্যাপ্লিক্যান্ট প্রিপেয়ারস এন্ড ফাইলস প্যাটেন্ট অ্যাপ্লিকেশন। তোমাকে শুরুতেই একটা অ্যাপ্লিকেশন বানাইতে হবে প্যাটেন্টের জন্য। সেকেন্ডলি হচ্ছে যে তোমার একটা অর্গানাইজেশনের কাছে এই অ্যাপ্লিকেশনটা পাঠাইতে হবে, সে হচ্ছে এই জিনিসটা এক্সামিন করবে। এক্সামিন করার পরে সে একটা অফিস অ্যাকশন হচ্ছে ইস্যু করবে যে জিনিসটা আসলে অ্যাপ্রুভ করার প্রয়োজন নাকি আরো সংশোধনের হচ্ছে প্রয়োজন। এবং অ্যাপ্লিক্যান্ট রেসপন্স টু অফিস অ্যাকশন, এবং এইটার উপর ভিত্তি করে তুমি যে অ্যাপ্লাই করছো তুমি হচ্ছে প্রোডাক্টের কোনো সংশোধন বা বিয়োজন কোনো রকম কোনো কিছু করতে পারো। এবং অর্গানাইজেশন ডিনাইস আর অ্যাপ্রুভ দ্য প্যাটেন্ট, এবং ফাইনালি এই প্যাটেন্টটা অ্যাপ্রুভ হবে বা জিনিসটা হচ্ছে অ্যাপ্রুভ হবে না, অথবা হয়তোবা তোমাকে আবার নতুন করে হচ্ছে দেওয়া লাগবে। ওকে, এইটুকুই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস লেকচার। ওকে।